এই যে বার্থডে বয় অনেকক্ষণ আগেই কিন্তু গুড মর্নিং হয়ে গেছে। আপনি যেরকম শাহিন শাহর মতন একটা পোজে শুয়ে রয়েছেন। কটা বাজে জানেন? ওই যে 10:30 বাজে। হ্যাঁ, উঠবো কালকে অনেক খাটাখাটনি গেছে। কার গো? খাটাখাটনি মানে তোমার রান্না বান্না এসব দিক থেকে গেছে, আমার হোস্টিং এর কাজে গেছে। ওই জন্য আজকে একটু দেরি করে ইচ্ছে করে ঘুম থেকে উঠেছি। ঠিক তার মধ্যে আছে, ভাবলাম জন্মদিনের দিন হ্যাঁ কোনো ব্যাপার না, কিন্তু শুয়ে এইবার পড়ি। একটু একটু ওঠা দরকার। এবার একটু না না, উঠবো তো, উঠেই আছি। উঠে পড়ুন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করতে হবে। আজকে সকাল থেকে না, কালকে রাত থেকে লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। দেখো, সেই কালকের মতন তো এখানে জল জমেছে, সেটা তো ছেড়েই দাও। এখানে একটুখানি হলে, কিছু হলেই জল জমে যায়, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে। হ্যালো, গুড মর্নিং। তোমরা তো জানোই আজকের দিনটা কতটা স্পেশাল, বাট কালকে এত বেশি খাটাখাটনি গেছে আমারও, মানে ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়েছে। বলা যেতে পারে যে আমি একটু নিজেই মানে বুঝতে পেরেও দেরি করেই উঠেছি, নয়তো আমি আজকের দিনে চলতে পারবো না। আমি জানি এত বেশি ব্যাক পেন হচ্ছিলো, মানে শুধু ব্যাক পেন বলবো না, সারা গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। কালকেও রাত্রিবেলা সব মানে খাবার দাবার ফ্রিজে তুলে গুছিয়ে গুছিয়ে শুতে অনেক দেরি হয়েছে। তারপর সোনামা আর আমি দুজন মিলে বসেছিলাম গল্প করতে অনেকক্ষণ ধরে, মানে সেই গ্যাজালিটা চলেছে। তারপর শুতে শুতেও প্রায় 1টা বেজেছে। তো সেই জন্য ভাবলাম আমি আজকে না ঘুমালে আজকে মানে আজকের দিনটা চলতে পারবো না। তো সেই জন্য ঘুম থেকে উঠতে আমার হয়েছে প্রায় পৌনে 10টা না, পৌনে 10টারও একটু পরে। আজকে উঠে সকালবেলায় ব্রেকফাস্টে বানানোর কথা ছিল এগ পাস্তা, যেহেতু আমাদের বার্থডে বয়ের খুব পছন্দের এটা। আর লুচিটা আজকে সকালে করার কোনো প্ল্যান ছিল না, রাতে করবো ভেবেছিলাম। তো তারপর ঘুম থেকে ওঠার পর সোনামা বললো তোকে কোনো ব্রেকফাস্ট বানাতে হবে না, কালকে প্রচণ্ড খাটাখাটনি গেছে দুদিন ধরে। একবারে দুপুরে যা হবে হবে। কাকু গিয়েছিল, কাকু গিয়ে সব বাইরে থেকে কচুরি তরকারি সমস্ত কিছু নিয়ে এসেছে। তো সেই জন্য আমার আর মানে সকালবেলাটা আর কিছু বানালাম না। এখন দেখা যাক যে দুপুরে কি করি। আর কালকের দিনটা এত সুন্দর কাটলো, আর আজকে মানে কালকে রাত থেকেই এত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে সেম আগের বছরও। এই যে মহারাজার জন্মদিনে এটা সেম, মানে এই বছরে তবু একটু কম বৃষ্টি হয়েছে। আগের বাবা বছর জন্মের সময় কিন্তু বৃষ্টি হয়েছে। ওটা ওটা এখন কোনো বড় কথা না, এখন তো সারা বছর এখন বৃষ্টি সারা বছর হচ্ছে। বৃষ্টি হয়, শীতকালেও বৃষ্টি। হ্যাঁ, সেটা কোনো বড় কথা না। তো আগের বছরও ঝুম মারাত্মক বৃষ্টি হয়েছিল, তার মধ্যে আমি ওকে পাঠিয়েছিলাম বাজারে, যে তোমাকে বাজার করে আনতেই হবে, যা বাকি আছে আমি রান্না করবই। তো নিয়ে এসেছিল সেটা, কিন্তু এই বছর দেখছি মানে বৃষ্টি হচ্ছে, বাট সেই বছরের থেকে পরিমাণটা একটুখানি কম। এই যে আনা হয়েছে হচ্ছে অনেক দিন পরে, এই দেখো কচুরি, এটা সব আলাদা আলাদা ঠোঙাতে আছে। আর এই যে তরকারি, এটাই আউটসোর্স করা হলো। কিচ্ছু তোলা হয়নি, এখানে আমি সব এমনি গুছিয়ে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি তুলিও নি, সময় পাইনি, ইচ্ছা ছিল না। আর তোমাদেরকেও দেখানো ছিল যে সব কালকে গিফটগুলো এসছে। গিফট মানে হচ্ছে পুজোর সব জিনিসপত্র। বাবা মাও এসেছিলো, একবারে দিয়ে গেছে। আর টাম্পু এসেছিলো, টাম্পু ওকে দিয়েছে, ওটা তো তোমরা দেখেইছো। যাই হোক, আর এই যে এখানে আলতা সিঁদুর পুরো 4 জোড়া টাম্পু দিয়েছে, আর মা দিয়েছে আমাকে আর আমার শাশুড়িকে। এগুলো সব পরে তুলবো, আর তোমাদেরকেও সময় করে পুজোর জিনিসগুলো দেখিয়ে দেবো। নিন, থ্যাংক ইউ। জন্মদিন যার নাইস ব্রেকফাস্ট। তাকেই আগে দেয়া হবে। ভালো তো, পছন্দ তো ব্রেকফাস্টটা? খুব সুন্দর। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব। এবার দুপুরের রান্না করতে হবে। দুপুরের রান্না বলতে মানে কালকে যা যা করেছিলাম তার অনেক কিছুই রয়েছে। এবার রাজা ধীরাজের খাবারগুলো সব করব, আর আমাদের মনে হয় না আর কিছু সেইভাবে করতে হবে। তো কী কী হবে তোমাদের বলবো। সোনামা শুধু ওর পায়েসটা বানাবে, আর এখনও মানে পুজো দেওয়া হয়নি ঠাকুরের কাছে। তো সেটা আমি বললাম স্নান টান করে দিয়ে নাও, কারণ যেহেতু কালকে আমি রান্না করেছি, এখানে যা যেরকম আছে এখন তার পক্ষে সেটা বুঝে ওঠা সম্ভব না, মানে মাথাটা গুলিয়ে যাবে। তো সেই জন্য এগুলো সব আমি করে নিচ্ছি, যা যা করার। খুব বেশি কিছু করতে হবে না। আর সোনামা স্নান টান করে পুজো দিয়ে তারপরে পায়েসটুকু খালি করবে। দেখো কি কি আছে। এই দেখো, এখানে মাছ রয়েছে, যা আছে আমাদের আরামসে হয়ে যাবে। এইখানে চাটনি করেছিলাম, অনেকটা পরিমাণে চাটনিও রয়েছে। এইখানে রয়েছে ভাত, ভাতটাকেও বের করেছি। আর এই দেখো ফ্রাইড রাইস রয়েছে, বাট ফ্রাইড রাইস যা রয়েছে তাতে আমাদের সবার হবে না। তো সেই জন্য ভাতটাকেও একটু গরম করে নেবো। এইগুলো জাস্ট একটু গরম করলেই হয়ে যাবে। এখানে একটু বাসমতি চাল আমি ভিজিয়ে দিয়েছি রাজধীরাজের জন্য। ভাবছি একটা স্পেশাল কিছু রাইস অন্যরকম করে দেবো, কারণ কালকে তো ফ্রাইড রাইস খেয়েছে, আজকে আর সেটা দেবো না।
ওদিকে চালটা ভিজুক ততক্ষণে আমি এখানে একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, মানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ। কারণ তোমরা তো জানোই যে রাজাধিরাজের সব থেকে প্রিয় খাবার হচ্ছে ডাল, তার সব চলবে কিন্তু ডাল ছাড়া কিছুতেই চলে না। তাই জন্য তো সোনামা তাকে ডাল মারা গোসাই বলে, তোমাদেরকে তো সেটা শুনিয়েওছি। তো 5 রকম ভাজা তো অবশ্যই করব, তার সাথে ডাল না দিলে তো একদমই চলবে না। তো সেই জন্য এখানে একটুখানি নুন দিয়ে আমি জাস্ট মুসুর ডালটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ হতে হতে তারপর আমি বাকি কাজগুলো একে একে সেরে নেবো। এখানে এখন আমি বেশ কিছুটা পরিমাণে মানে একটু বেশি করেই পেঁয়াজ কেটে নিচ্ছি। তার কারণ অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটু বেরেস্তা রাইস বানাবো, অনেক দিন ধরেই আইডিয়াটা মাথার মধ্যে ঘুরছিল। তো ভাবলাম আজকে যখন রাজাধিরাজের জন্মদিনই, তখন আজকে এটা ট্রাই করে ফেলি। তো বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ কাটবো আর ডালেও দেবো পেঁয়াজ, সেটার জন্যও কাটবো। কিন্তু এই বড় ছুরিটা দিয়ে না বেশি সরু সরু করে একদম পেঁয়াজ কাটা যায় না, আর বেরেস্তা তো জানোই সরু না হলে চলবেই না। সেই জন্য ছোট ছুরিটা দিয়ে বেরেস্তার পেঁয়াজটা কাটছি, আর বড় ছুরিটা দিয়ে এমনি একটু রাফ করে যদি ডালের পেঁয়াজ কাটি তাহলে তো কোনো সমস্যাই নেই। আমার দিদাকে দেখেছি একদম মোটা মোটা করে পেঁয়াজ কেটে মুসুর ডাল বানায়, তার যে কি অপূর্ব স্বাদ হয়। মানে আমি ওটা করার চেষ্টা করি, তবে দিদার মতন হয় না। হয়ে গেছে, দুভাবেই পেঁয়াজ কেটে নিয়েছি। এবার দুটো আলাদা আলাদা জায়গায় রাখছি, নয়তো আমি রান্নার সময় সব গুলিয়ে ফেলবো। এরকম আমি শুরুর দিকে বহুবার করেছি, যখন মানে রান্না প্রথম প্রথম শুরু করি তখন এরকম অনেকবার এরটা ওরতে আর ওরটা তাতে এইভাবে দিয়ে ফেলেছি। তো সেই জন্য সেই ভুলটা এখন আর করি না। তো আগে এখানে ভাবলাম যে বেরেস্তাটাই বানিয়ে নিই। তো বেরেস্তাটা এখানে ভাজা হতে হতেই শুনতে পেলাম সোনামার প্রায় পুজো শেষের পথেই। এই যে যার মঙ্গল কামনায় পুজো দেওয়া, সে এখন নিচ্ছে তাপ। হয়ে গেছে বেরেস্তাটা ভেজে নেওয়া। এবার এই পেঁয়াজ ভাজার তেলেই আমি বেরেস্তা রাইসটা বানাবো, তাহলে কি হবে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো এই তেলের মধ্যেই প্রথমে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ। এটা কিন্তু নর্মাল পেঁয়াজই ভাজা করব, মানে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই অবধি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ। এবার কাজু কিশমিশগুলোকে একটু রং ধরা অবধি ভালো করে ভাজবো, যাতে দেখতে ভালো লাগে। ব্যাস সব কিছু ভাজা হয়ে গেলে এইবার যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো রকম নুন কিন্তু আমি আর অ্যাড করব না, তার কারণ যখন ভাতটা বানিয়েছিলাম তখন অলরেডি তার মধ্যে নুন দেওয়াই ছিল। এবার সব কিছুকে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব, যাতে চালগুলো একদম ভেঙে না যায়। এটা কিন্তু একদম ঝরঝরে হবে। তো সব কিছু মিশিয়ে এরকমভাবে একটুখানি ওপর দিয়ে স্প্রেড করে দেবো পুরো জিনিসটা। তারপর এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা, আর দেবো সামান্য একটুখানি কুচনো ধনেপাতা। কি অপূর্ব লাগছে বলো তো পুরো জিনিসটা দেখতে। এইবারে আর কিছুই না, জাস্ট এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-15 এইভাবেই রেখে দেবো। তারপর সার্ভ করার সময় অবশ্যই 1 চামচ ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিও। এর থেকে বেশি ঘি কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে সুন্দর ধনেপাতা আর বেরেস্তার গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে। খুব অল্প সময় কিন্তু এটা হয়ে যায়। তো দেখা যাক আমাদের রাজাধিরাজ খেয়ে কি বলেন, সেই বুঝে কিন্তু তোমরা একদিন বাড়িতে এই বেরেস্তা রাইসটা ট্রাই করো। মেন যেটা নাকি, যেটা ছাড়া তো মানে অসম্পূর্ণ জন্মদিন। জন্মদিন এটা আমাদের আসল ভালো ধোয়া আছে, এখন দুধ ঢালবো। হ্যাঁ, দুধ ঢেলে তুমি ছোট গ্যাসটা তাহলে বসিয়ে দাও, এটা পরিষ্কার আছে। আর এখানে আমার ডালটাও হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে নেব। এখানে যে ভাজা করব 5 রকম, সেটাও কেটে নিয়েছি। মানে এখানে আছে 4 রকম, এই যে কাঁকরোল, আলু, বেগুন আর হচ্ছে কুমড়ো। আর মাছ ভাজা হবে, এই যে সেটা এখানে রয়েছে। কালকে আমি ওর জন্য 1 পিস পেটির মাছ সরিয়েই রেখেছিলাম যে আজকে ভাজা দেবো, সেই জন্য। তাহলে এই 5 রকম হয়ে যাবে। এই যে কিছুটা মাছের তেলও আছে, এটা আমাদের জন্য আজকে ডালের সাথে খাওয়ার জন্য ভাজা করব। এইদিকে আমার ভাজাভুজিগুলো প্রায় হয়েই এসেছে, এটা লাস্ট ব্যাচ চলছে। আর এদিকে সোনামার পায়েসটাও একদম রেডি হয়ে গেছে, জাস্ট নামানোর আগে এখন কাজু কিশমিশগুলো দিয়ে নামিয়ে ফেলবে। শুধু এখন একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে এই যে মাছের তেলের বড়া, যেটা আমি প্রায় মেখেই ফেলেছি। এবার টপাটপ ভাজলেই কিন্তু একদম সব কিছু এইবারের মতন রান্না রেডি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আমাদের সব কিছু রেডি, গোছানো মোটামুটি রেডি। ওদিকে সোনামাও রেডি আছে, কিন্তু যার জন্মদিন, মানে যার জন্য এত কিছু, সে এখনও রেডি হয়নি, সে এখন পুজো করছে। তো যাই হোক, আমার একটা বিশাল ব্লান্ডার হয়েছিল। আমি ওর জন্য পনির রেখে দিয়েছিলাম, কাঁচা পনির, যে পনিরটা রান্না করে দেবো, মানে একদম ভুলে গেছি, মানে আমার মনেই পড়তো না। তারপর সোনামা মিষ্টি খুঁজতে গিয়ে পনিরটা খুঁজে পেলো, বলে এখানে পনির রয়েছে। আমি বলছি তুমি তাড়াতাড়ি আনো, আমি এক্ষুনি করে দিচ্ছি। তো 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলেছি।
নিশ্চিন্ত। সোনামা বলছিল রাত্রিবেলা করে দিস, আমি বলছি না এখন একটু ভরা ভরা না হলে দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য নিশ্চিন্ত লাগছে এখন অনেক। ভাদ্রে ভাই এখন আসবে। হ্যাঁ সে তো পুজো করছে, হচ্ছে শাশুড়ি মা জিন্দাবাদ। বিশাল ব্যাপার। এই যে নতুন জামা পরে বার্থডে বয় রেডি। এটাই কিন্তু আমার গিফট, আমার কিন্তু আর কোনো গিফট নেই, সেটা হচ্ছে এই জামাটুকু খালি। বড় শরীরে এত বড় জামা। সাবধানে, মাথায় চারটে চুল যেন উঠে না যায়। এই যে স্যার রাইসটা কেমন হয়েছে? নতুনত্ব ভালো লেগেছে? ভালোই। ঠিক আছে। আমি তো রীতিমতন খেয়ে বিধ্বস্ত ক্লান্ত, এবার এরা খেতে বসেছে, আমরা লাস্ট ব্যাচ। হ্যাঁ, মহিলা মহল প্রচুর খাইয়ে দিয়েছে, নড়াচড়ার অবস্থা নেই আর আমার। বসে খাওয়া হয়ে গেছে এখন দিন। 3 পুরুষ মানুষের খাওয়া হয়ে গেছে, মানে আমি বাবা কাকু, এখন 2 মহিলা খাচ্ছে। এইটা রাজাধিরাজের জন্য, কিন্তু আমি দিতে ভুলে গেছি, তাই এখন দেব। ভুলে গেছিলাম। এটা আমার কথা। এটা দিয়ে খুশি না? এটা এসেছে, এটা কালকে আসেনি তো কি, রাত 12টায় হয়নি তো কি, দুপুর 4:30, এই বিকেল 4:30 সময় তো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। 4:45 নাগাদ শুয়েছি তো, পুরো মানে গভীর ঘুমিয়ে পড়েছিলাম। 6:30 বাজে তখন আমার ঘুম ভাঙলো, উঠলাম, চা বসিয়েছি, এবার একটুখানি চা খাবো। কাকু আর সোনামা তো চলে গেছে দোকানে। আজকে ব্লগ এডিটিং ছিল আমার, মানে ব্লগ আপলোডের ডেট ছিল, কিন্তু আজকে আর এডিট করার একদম সময় পাইনি। অ্যাকচুয়ালি আমি পরশুদিন থেকে একটু সময় পাচ্ছি না, তো দেখি যদি পারি তো কালকেই দিয়ে দেবো। আমার একটু মনটা এখন খারাপ লাগছে, কারণ ওর তো আজকে বার্থডে। এবার আমি ভেবেছিলাম যে এই টাইমে মানে এই সন্ধ্যাবেলায় গিয়ে চুপি চুপি একটা কেক নিয়ে আমাদের পেছনের দরজা দিয়ে এসে রেখে দেবো, দিয়ে ওকে একটা সারপ্রাইজ দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবার আবার এখন জ্বর এসেছে, তো এর মধ্যে আমার মনে হচ্ছে না যে কেক কাটানোটা ঠিক হবে বলে, তো সেই জন্য আমি আর যাইনি আনতে। আর সেরকম মানে বৃষ্টিও পড়ছে, তবে যেটুকু বৃষ্টি পড়ছে তাতে যাওয়া যেত, বৃষ্টি পড়ছে এটা কোনো অজুহাত না, মানে মেনলি এটাই কারণ। তো সেই জন্য আমি একটুখানি মানে মনটা একটুখানি বলো না, মনটা ভীষণই কুতকুত করছে। আগের বছর তো বিয়ের প্রথম বছর ছিল, সে বছর সুন্দর করে সেলিব্রেট করেছিলাম, বাট এই বছরটা আর হচ্ছে না, মানে এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে করাটা ঠিক হবে না, তো সেই জন্যে আর কি বলবো। সবসময় তো মানে ইচ্ছে থাকলেই সব কিছু হয় না, একটু আশেপাশের পরিস্থিতিটাও বুঝতে হয়, তো সেই কারণেই ঠিক আছে পরের বার সবাই একসাথে করবো, আর কি করা যাবে, তাই না বলো? এই যে বাক্স প্যাটরা গোছানো হয়ে গেছে আজকের মতন, মানে কাজকর্ম হয়ে গেছে আজকের মতন। বলছি যে লুচির সাথে আলুর দম খাবে না আলুর তরকারি খাবে? আলুর দম খাবে, আচ্ছা ঠিক আছে। এতক্ষণ বাবা মা টাম্পু সবার সাথে কথা বলছিলাম, ওকেও সবাই ফোন করে করে উইশ করছিল। তবে কি বলতো, কালকে এত ব্যস্ত ছিলাম তো মামা বাড়ির থেকে, মানে কালকে মামি ফোন করেছিল, দিদা ফোন করেছিল, আমার আর কল ব্যাক করা হয়নি, ধরাও হয়নি।
তো ভাবছি এখন ডিনার বানাতে এসেছি, এখন একটুখানি দিদার মামির সাথে কথা বলে নেবো। আমি ভেবেই রেখেছিলাম যে লুচির সাথে আলুর দমই করবো, তবু স্যারের আজকে জন্মদিন বলে কথা, মানে স্যারের ইচ্ছাটা কি সেটা একটু শুনলাম, জানি যদিও। তো এখন সব জোগাড় যন্ত্র করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। একদম হালকা ফুলকা করেই আজকে আলুর দমটা করছি, কারণ দুদিন ধরে ভীষণ রিচ খাওয়া হচ্ছে, তোমরা তো জানোই। কালকে টাম্পুরা এসেছিল আর আজকে ওর জন্মদিনেও ছিল, তাই ভাবলাম লুচি যখন খাওয়া হচ্ছে একদম হালকা করে আলুর দম হোক। তো একদম নুন হলুদ দিয়ে তেল দিয়ে আলুটাকে ভেজে অর্ধেক সেদ্ধ আমি করেই নিয়েছি। তারপর টমেটো, লঙ্কা, আদা আর যা যা গুঁড়ো মশলাগুলো সব একসাথে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, একটু কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, একটু কসুরি মেথি ছড়িয়ে। ব্যাস হয়ে গেল। আর এইদিকে আমার লুচির জন্য ময়দাটাও মাখা হয়ে গেছে। দাঁড়াও, এবার চটপট করে ফুলকো ফুলকো লুচিগুলো আগে ভেজে নিই। আর ডিনারটা তো প্রায় রেডি হয়েই গেল, আর আমরা খেয়েও নিই। তারপর তোমাদের কালকে বাড়ির থেকে যে জামা কাপড়গুলো এসেছে পুজোর, সেগুলো সব দেখাবো। আমাদের এই শেষ হলো, তোমাদের বলেছিলাম যে কালকে পুজোর জামা কাপড় কি কি এসেছে সেগুলো তোমাদের দেখাবো। তো আরো কয়েকটা জিনিস এসেছে, তবে আমার আজকে কিছু দেখাবো না, কারণ আমার সব বানাতে দেওয়া এদিক ওদিক রয়েছে। আমি ওটা একটা আলাদা ব্লগে দেখাবো। এটা হচ্ছে সোনামার শাড়ি, এটা বাবা মা দিয়েছে। দেখো, এগুলো হচ্ছে টিস্যু শাড়ি, ভীষণ সুন্দর দেখতে, একদম নরম, মানে লাইট ওয়েট, একদম ভালো লাগবে পরে, মানে এটা সোনামাকে খুব ভালো লাগবে। আর প্লাস সে খুব ভালো ক্যারিও করতে পারবে। মা আর সোনামার একই শাড়ি নেওয়া হয়েছে, শুধু কালারটা একটু তফাৎ এদিক ওদিক। তো আমি চেষ্টা করবো পুজোতে মানে এই পুজোতে দুজনকে একসাথে পরানো, তাহলে তোমরা দেখতে পাবে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর আব্বার, এটা বাবার জন্য নেওয়া হয়েছে। আর খুলছি না, তাহলে আবার আমি পাটে পাটে ভাঁজ করতে পারবো না, সেই জন্য। বাবা হচ্ছে এরকম হালকা হালকা কালারই পছন্দ করে, সেই জন্য এটা বাবার জন্য নেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে যিনি ক্যামেরাটা ধরে আছেন তার জন্য নেওয়া হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার, একবার দেখে পছন্দ হয়েছে, খুব ইউনিক। আর এই কম্বিনেশনটা তো তুমি মনে হয় পরোনি না? না, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ অবশ্যই, আমার তো এটা হোয়াইট কালারের জিন্স দিয়ে পরলে মারাত্মক ভালো লাগবে। আচ্ছা। এটা হচ্ছে রাধা ধীরাজের। আর আমার বাবা আমার যেটা দিয়েছে তো বললাম সব বানাতে দেওয়া, তো এই হচ্ছে গেল। আচ্ছা, এগুলো হচ্ছে কালকে এসেছে। আর টাম্পুরা যেটা ওকে দিয়েছে সেটা তোমরা দেখেইছো। আচ্ছা, এইটা হচ্ছে এবার মানে আমাদের এই বাড়ির তরফ থেকে, এটা হচ্ছে আমার দিদার জন্য। এই যে এটা দিদার শাড়ি, দিদার জন্য একদম নরম একটা কেরালা কটন টাইপের নিয়েছি, নয়তো বেশি শক্ত শাড়ি দিদা এখন আর করতে পারে না, আসলে অনেকটা বয়স হয়েছে তো। তো এটা মনে হয় দিদার পছন্দই হবে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য। আমি আর পুরোটা আবারও বলছি, খুলছি না, কারণ এই ছেলেদের জিনিস ভাঁজ করা হেভি চাপে। তো এটা হচ্ছে একটা পকেটযুক্ত জামা আমার বাবার, মানে জামা যেমনই হোক পকেট তার চাই। তো এটায় পকেট আছে, এটা আমার বাবার জন্য। আর এটা হচ্ছে আমার মায়ের। মাও বলেছিল, প্রথমে তো সবাই যেটা বলে যে একদম কিছু নিবি না, কিছু কিনবি না, সবারই অনেক আছে, তবু সবাই বড়রা এই কথাটাই বলে। তো মায়ের জন্য একদম একটা নর্মাল আমি সুতির শাড়ি নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর, ইউনিক। আর পাড়টা এরকম চওড়া আমকলকা পাড়, খুব ভালো লেগেছিল, তো সেই জন্য মায়ের জন্য এটাই নিয়েছি। এটা কিন্তু ব্লাউজ পিস নেই, এটা জাস্ট এমনি নর্মাল শাড়ি উইদাউট ব্লাউজ। আর এইবার হচ্ছে আমার ঠাম্মার জন্য। তোমরা তো বহুদিন থেকে আমার ব্লগ দেখছো আর দেখো যে ঠাম্মা কাপড় পরতে পারে না, একদমই এখন গায়ে কাপড় রাখতে পারে না। আমার বিয়েতেও সে কোনো রকম কাপড় টাপড় পরেনি, সেই সারা ব্লাউজ পরেই থাকে। তো ঠাম্মার জন্য এই জন্য কিনেছি একটা বিছানার চাদর, যাতে সে তার বিছানায় পাততে পারে। সে তো আর পারবে না, মা পেতে দেবে, যাই হোক। এত ভালো লেগেছে আমার এই চাদরটা, দেখো কি সুন্দর প্রিন্টটা, এই ভীষণ সুন্দর। আর পিলো কভারও আছে, পিলো কভার ছাড়া এখন আর কিছুই হয় না। তো এটা নিয়েছি একদম ঠাম্মার জন্য। এটা হচ্ছে সোনামার শাড়ি, যেটা হচ্ছে এই বাড়ি থেকে ওই সোনামার ছেলে কিনেছে যেটা। আচ্ছা, সব কিছু চুজ আমি করেছি, ঠিক আছে? চুজ করার দায়িত্ব কিন্তু সবসময় আমারই থাকে। ওই ফোনের ওপরে যে আছে সে কিন্তু চুজ করতে পারে না, সে খালি স্পন্সর করে। তো এই দেখো, এটা সোনামার জন্য নিয়েছি। সেটা মা দুর্গা বরণের সময় হোক, অষ্টমী রঞ্জনীর সময় হোক, তার যখন খুশি তখন করবে। এত ভালো লেগেছে আমার, একবার দেখে এটা পছন্দ হয়েছে। আঁচলটা তো এরকম সুন্দর আছেই, আর দেখো ভেতরটা এরকম মানে অফ হোয়াইট আর রেড কম্বিনেশন। আর এটা তো মাল্টি কালার, হোয়াইট আর গ্রিন দিয়ে দুটি। এটা হার্ড জামদানি, কিন্তু সফট জামদানি না। এই হচ্ছে সোনামার। এটা হচ্ছে
হচ্ছে বাবার জন্য, মানে আমার শ্বশুর আব্বার জন্য। বাবা এরকম হালকা ফুলকাই করতে পছন্দ করে, আর এখন তো অসুস্থ থাকার জন্য কোথাও যেতেও পারে না, এরকম হালকা হালকা ফতুয়াগুলোই মানে বাবার কমফোর্টেবল লাগে, তো সেই জন্য বাবার জন্য এরকম নিয়েছি। এখন বাবার বডিতে যদিও এটা পতাকা রোল প্লে করবে, কিন্তু লম্বা তো নয়তো হ্যাঁ লম্বা হবে না, ওই জন্যই। সেই জন্য এইটা একদম লাইট ওয়েট, বাবার পরে সুবিধাও হবে। হুম। তো এই হচ্ছে মানে মোটামুটি সবার শপিং। রাজাধিরাজের আমারগুলো পুরোটা দেখানো হয়নি, কারণ রাজাধিরাজেরও কিছু এখনও আসছে। আর আমার এদিক ওদিক যেটা বললাম যে এই ব্লাউজ বানাতে দেওয়া, ফিটিংস করতে দেওয়া, এই সমস্ত রয়েছে, সেগুলো তোমাদের অন্য একটা ব্লগ দেখাবো। তো এই যে এখানে সবাই এখন তোমরা দেখতে পাচ্ছ যে দোকানি পশরা নিয়ে বসেছিল একটু আগে, তো এই পশরা এখন তোলা হচ্ছে। হ্যাঁ, সোনামাকে শাড়িটা সোনামার ঘরে দিয়ে এসেছিলাম, শাড়িটা তো সোনামা বলছে না না তুই তোর কাছে রাখ, এগুলো তো লোকালস করতে হবে। তারপরে আমি বললাম ও না আমার কাছেই রাখতে হবে, আমি এগুলো দেখাবো, দেখানো হয়নি তোমার। হ্যাঁ। তো মোটামুটি কিছুটা শপিং তোমরা সবাই দেখলে, আরও কিছু হয়তো দোকানি এরপরে দেখাবে। তুমি আমাকে দোকানি বলছো কেন গো? এই এত সুন্দর করে পশরা সাজিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে সত্যি দেখাবে। আমি কিন্তু ভালো হ্যাঁ বিজনেসম্যান হতে পারি না? অবশ্যই অবশ্যই একদম। এত বড় সুন্দর করে অ্যাড দিচ্ছে। হ্যাঁ, কোনো শোরুম ফোরুম থাকলে মোটামুটি ভালোই চালিয়ে দিত। আচ্ছা, তোমার আজকে দিনটা কেমন কাটলো সেটা বলো। তোমার আমার মানে আজকের বিয়ের পরে দিন- এটা তোমার সেকেন্ড জন্মদিন। হ্যাঁ, বিয়ের পরে এটা আমার দ্বিতীয় জন্মদিন। খুব ভালো কেটেছে, খুব ভালো খেয়েছি, সেই জন্যই খুব ভালো কেটেছে। আর সমস্ত আয়োজন ও এবং মা মিলেই সবটা করেছে, এই আর কি। মোটামুটি যাই হোক, বুড়ো হওয়ার পথে আমরা এক ধাপ এগোলাম, এই হচ্ছে ব্যাপার। আরে বয়সটা শুধু একটা সংখ্যা, সেটা তুমি মনে করলেই হবে। আমি মনে করছি, চাপ নেই। আচ্ছা, ঠিক আছে। চলো আজকের মতন ব্লগটা এখানেই আমরা একসাথেই শেষ করছি। এই গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, জানাই শুভরাত্রি, গুড টাটা। নাইট।